সবাইকে ক্লাস নাম্বার 14তে স্বাগতম জানাচ্ছি। আমি আছি বিজয় আপনাদের সাথে। আজকে হচ্ছে আমরা ডায়াবেটিস মেলাইটাস সম্পর্কে জানার চেষ্টা করব, যেটা হচ্ছে আপনার সেকেন্ড ইয়ারেও আছে, মেডিকেল অ্যান্ড সার্জিক্যালে থার্ড ইয়ারেও আছে, সম্ভবত মিডওয়াইফারিতে সেটা আবার আলাদা, একটু জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, তবে কম্বাইন করে লেখা যায় আপনার কনসেপ্টের উপর ধারণা যদি থাকে। সো সেই একই রিকোয়েস্ট, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট দিবেন, এবং আমি আপনাদের জন্য নিয়মিত ক্লাস করানোর চেষ্টা করব, পাশে থাকবেন এবং অবশ্যই ক্লাস করবেন। সো আমরা চলে যাই ক্লাসে। প্রথমে আমার জানতে হবে ডায়াবেটিস। প্রথমে ডায়াবেটিসটা কি সেটা জানবো, তারপরে হলো ডায়াবেটিস মেলাইটাসটা কি সেটা। প্রথমে ডায়াবেটিস দেখেন, আপনাদের এটা আসছে হচ্ছে যে ডিসেম্বরের 2021 সালে যে পরীক্ষাটা হয়েছে সাপ্লি পরীক্ষা, সেখানে আসছিল এই ডেফিনিশনটা। দেখেন, ডায়াবেটিস ইজ এ সিরিয়াস কমপ্লেক্স কন্ডিশন। এটা একটা জটিল কন্ডিশন হুইচ মে অ্যাফেক্ট দ্য এন্টায়ার বডি, যেটা আমার সম্পূর্ণ বডিতে অ্যাফেক্ট করতে পারে। ডায়াবেটিস রিকোয়ার্স ডেইলি সেলফ কেয়ার, আমার নিজের কেয়ার করতে হবে। ইফ এনি কমপ্লিকেশন ডেভেলপ, যদি কোনো কমপ্লিকেশন হয়, ডায়াবেটিস হ্যাভ ক্যান এ সিগনিফিক্যান্ট ইমপ্যাক্ট, ঠিক আছে, ইমপ্যাক্ট ফেলে অন কোয়ালিটি অফ লাইফ, আমার লাইফের যে কোয়ালিটি সেটার উপরে এফেক্ট করে, অ্যান্ড ক্যান রিডিউস লাইফ এক্সপেক্টেন্সি, অর্থাৎ আমার যে লাইফ এক্সপেক্টেন্সি, অর্থাৎ সাপোজ আমি এক্সপেক্ট করলাম আমি 70 বছর বাঁচবো, কিন্তু ডায়াবেটিস হওয়ার ফলে দেখা যাচ্ছে আরও 10 বছর আগে মারা গেল, আরও আদার্স কমপ্লিকেশন ডেভেলপ হয়ে গেল। এইটার আমার লাইফ এক্সপেক্টেন্স হচ্ছে আমি কতদিন বাঁচবো সেটা। এখন এটা হচ্ছে আমার ডায়াবেটিসের ডেফিনেশন গেল। এখন ডায়াবেটিস মেলাইটাসে আসেন। এটা দেখেন আপনাদের কয়েকবারই আসছে। দেখেন, প্রথমে আসছে মার্চে 2022 সালে এবং অক্টোবর 2022-এর যে সাপ্লি পরীক্ষা, এই মার্চেরটাই এই যে সাপ্লি হয়েছে সেখানেও কিন্তু আসছে, ঠিক আছে। এখন দেখেন ডায়াবেটিস মেলাইটাসটা কি। ইট ইজ এ ক্লিনিক্যাল সিনড্রোম, এটা একটা ক্লিনিক্যাল সিনড্রোম। এই যে দেখেন সুন্দর করে বাংলায় কিন্তু লিখে দেওয়া আছে আপনাদের সুবিধার জন্য। লক্ষণাবলীর সমষ্টি, হ্যাঁ, সিনড্রোম লক্ষণের সমষ্টি। ক্যারেক্টারাইজড বাই হাইপারগ্লাইসেমিয়া। হাইপারগ্লাইসেমিয়া কি, আমার ব্লাডে যখন, এই যে দেখেন বাংলাটা সুন্দর করে লেখা দিয়েছে, রক্তে চিনির আধিক্য, সেটাকে বলতেছে হাইপারগ্লাইসেমিয়া, অর্থাৎ আমাদের ব্লাডের মধ্যে চিনির পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ বেশি থাকলে সেটা আমরা বলবো হাইপারগ্লাইসেমিয়া, ঠিক আছে। হাইপার মানে তো আমরা জানি বেশি, ডিউ টু অ্যাবসোলিউট সম্পূর্ণ বা রিলেটিভ বা তুলনামূলক। দেখেন ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন, কিসের অভাবে হচ্ছে, ইনসুলিনের অভাবে, একদম সোজা কিন্তু ডেফিনেশন এইটা। সো আমিও এটাই পড়ছিলাম আমার যতদূর মনে আছে। আমরা আরও কয়েকটা ডেফিনেশন দেখার চেষ্টা করব। দেখেন কি বলছে, ডায়াবেটিস মেলাইটাস ইজ এ ডিসঅর্ডার অফ গ্লুকোজ ইনটলারেন্স, অর্থাৎ গ্লুকোজ অসহিষ্ণুতা। মনে করেন আমার ব্লাডে হচ্ছে 50,000 গ্লুকোজ আছে, আমার ইনসুলিনও কিন্তু 50,000 লাগবে। দেখা যাচ্ছে কি, আমার প্যানক্রিয়াস থেকে ইনসুলিন হচ্ছে, আমার ব্লাডে মনে করেন যে 50,000 আছে গ্লুকোজ। এখন ওই গ্লুকোজ যদি আমার সেলে ঢুকাইতে হয় তাহলে আমার 50,000 ইনসুলিন লাগবে, কিন্তু আমি এক্সাম্পল দিচ্ছি, আমার প্যানক্রিয়াস 40,000 তৈরি করলো, তাহলে আমার ব্লাড থেকে 40,000 গ্লুকোজ সেলের মধ্যে ঢুকে গেল, বাকি 10,000 ওইটা ব্লাডের থেকে গেল, কারণ আমার নাই তো ইনসুলিন। ওই 10,000 যদি আমি সেলে ঢুকাইতে চাই তাহলে আমার আরও 10,000 ইনসুলিন লাগবে, আমার তো সেটা নাই, তৈরি হচ্ছে না, ইনসুলিনের অভাব। সেইটাই হলো ডায়াবেটিক্স। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন কি বলছে, ডিউ টু ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন প্রোডাকশন, ইনসুলিন যে উৎপাদন সেটা কমে যাবে, অ্যান্ড ইটস অ্যাকশন, এবং এইটার অ্যাকশন লিডিং টু হাইপারগ্লাইসেমিয়া, যেটা বললাম চিনির পরিমাণ বেশি বা গ্লুকোজের পরিমাণ বেশি, অ্যাবনর্মালিটিস ইন কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড ফ্যাট মেটাবলিজম। এবং ডায়াবেটিসের ফলে কিন্তু ওই যে ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট ঠিকঠাক মেটাবলিজমটা আমার হবে না, ঠিক আছে। সো এইটা গেল। আমরা আরেকটা ডেফিনেশন দেখব, এবং আমি প্রত্যেক ক্লাসেই বলি যে আপনারা দুইটা ডেফিনেশন পড়বেন, দুইটাই লিখবেন, তাহলে ফুল 2 মার্কস কিন্তু আপনারা পাবেন। আচ্ছা, দেখেন ডায়াবেটিস মেলাইটাস মে বি ডিফাইন্ড অ্যাজ এ স্টেট অফ ক্রনিক হাইপারগ্লাইসেমিয়া, এটা ক্রনিক, দীর্ঘদিন যাবত, হুইচ মে রেজাল্ট ফ্রম এনভায়রনমেন্টাল জেনেটিক ফ্যাক্টরস, বংশগত হতে পারে, জিনগত হতে পারে, হ্যাঁ, মোস্ট অফেন অ্যাক্টিং টুগেদার, এই দুইটা একসাথে কাজ করে, জেনেটিক, এনভায়রনমেন্টাল। সো কী কী ফ্যাক্টরস আছে আমরা
নিচে আরও বিস্তারিত দেখব। এখন দেখেন সাইন সিমটম অফ ডায়াবেটিস মেলাইটাস, এইটাও দেখেন আমরা লিখে দিছি কখন কখন আসছে। ডিসেম্বর 2021 যে সাপ্লি সেখানে আসছে, তারপরে 2022 সালের মার্চে যে ফাইনাল পরীক্ষা সেখানে আসছে। সাইন সিমটম অফ ডায়াবেটিস মেলাইটাস, ঠিক আছে। এখন আমরা দেখেন এখানে দেওয়া আছে টাইপ 1 অ্যান্ড টাইপ 2, ঠিক আছে, দুইটা। আমরা এই টাইপ 1 টাইপ 2 সম্পর্কে একটু নিচে আমরা জানবো, আমরা সেটা পরে আসতেছি। দেখেন আমার সাইন সিমটমগুলো দেখেন, ইনক্রিজ থার্স্ট অর্থাৎ পানি তৃষ্ণা বা তৃষ্ণার তো হবে বেশি, বেড়ে যাবে তৃষ্ণার পরিমাণ। ফ্রিকুয়েন্ট ইউরিনেশন, ঘন ঘন সে কি প্রস্রাব করবে বা ইউরিনেশন যেটা ঘন ঘন প্রস্রাব করবে সেটা। এক্সট্রিম হাঙ্গার, বেশি খিদা পাবে, মানে আমি সোজা বাংলায় বললাম বেশি ক্ষুধা লাগবে তার, ঠিক আছে। আনএক্সপ্লেইনড ওয়েট লস, তার কি ওজন কমে যাবে দ্রুত। প্রেজেন্স অফ কিটোনস ইন দ্য ইউরিন, আমরা ইউরিনের মধ্যে দেখব কিটোন বডি পাবো, ইউরিনের মধ্যে কিটোন বডি পাওয়া যাবে। ফ্যাটিক 6 নাম্বার, ফ্যাটিক মানে হচ্ছে কি ক্লান্তি, ফ্যাটিক মানে ক্লান্তি। ইরিটেবিলিটি মানে বিরক্তি, একটু বিরক্ত হয়ে যাবে, হ্যাঁ একটুতেই। ব্লাড ভিশন, চোখে ঝাপসা দেখা। স্লো হিলিং সোর, এটা কিন্তু দেখা যায় যে কোথাও কেটে গেলে বা কোনো ক্ষত চিহ্ন শুকাইতে অনেক দেরি লাগে, যেখানে নর্মাল একজন মানুষের 5 দিন লাগে, ডায়াবেটিক্স যদি হয়ে যায় তার 10-15 দিনেও ঠিক হয় না, অনেক দেরি হয়। একটু ক্ষতটত হইলে কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়া লাগে, ঠিক আছে। আচ্ছা, এরপরে ফ্রিকুয়েন্ট ইনফেকশন, ঘন ঘন ইনফেকশন হবে তার, কোথায়? সাচ অ্যাজ গামস অর্থাৎ দাঁতের মাড়ি যেটা সেটা। স্কিন ইনফেকশন অ্যান্ড ভ্যাজাইনাল ইনফেকশন, স্কিনে এবং ভ্যাজাইনাতে ইনফেকশন হবে। সো এই দেখেন আমার চলে গেল কিন্তু ডায়াবেটিসের যে আমার ক্লিনিক্যাল ফিচার, এই 10টা খুবই সোজা, একদম খুবই ইজি। আপনারা এই 10টা সাইন সিমটমই মনে রাখবেন। এখন দেখেন আমার টাইপস অফ ডায়াবেটিস মেলাইটিস, এটা হচ্ছে দুইটা টাইপ, একটা হচ্ছে টাইপ 1 আর একটা হচ্ছে টাইপ 2। দেখেন প্রথমে আমরা প্রথমটাই দেখি কি বলা আছে। প্রথমে বলছে টাইপ 1, টাইপ 1টা দেখি কি, টাইপ 1 ডায়াবেটিস মেলাইটিস ডিএম অর আইডিডিএম, এটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, অর্থাৎ এই টাইপ 1 ডায়াবেটিসে আপনার ইনসুলিন লাগবে, এমনি কাজ হবে না। তাহলে এটার ফুল মিনিং কি? ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, আইডিডিএম, ঠিক আছে। এখন দেখেন টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস রেজাল্ট ফ্রম দ্য প্যানক্রিয়াটিক ফেইলিয়ার টু প্রডিউস এনাফ ইনসুলিন, বুঝতেছি আমরা ইনসুলিন উৎপন্ন করতে পারতেছে না। দিস ফর্ম ওয়াজ প্রিভিয়াসলি রেফার্ড অ্যাজ ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, এই যে দেওয়া আছে যেটা, অর জুভেনাইল ডায়াবেটিস, দিস দ্য কজ ইজ আননোন, এটার কারণটা কি অজানা, ঠিক আছে। এখন দেখেন টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস বিগিন উইথ ইনসুলিন রেজিস্ট্যান্স, ইনসুলিনটার তার রেজিস্ট্যান্স হয়ে যাবে, ঠিক আছে, কাজ করবে না। এ কন্ডিশন ইন হুইচ, দেখেন বিস্তারিত কি বলছে, একটা কন্ডিশন ইন হুইচ সেলস ফেইল টু রেসপন্স টু ইনসুলিন প্রপারলি, ইনসুলিনের উপরে সেল রেসপন্স করবে না। অ্যাজ দ্য ডিজিজ প্রোগ্রেস এ ল্যাক অফ ইনসুলিন মে অলসো ডেভেলপ, এই ইনসুলিনের অভাবেও এটা ডেভেলপ হতে পারে। দিস ফর্ম ওয়াজ প্রিভিয়াসলি রেফার্ড অ্যাজ, এটা কি হিসাবে রেফার করা হতো? নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, এই যে ফুল মিনিং এবং এখানে দেওয়া আছে। অ্যাডাল্ট অনসেট ডায়াবেটিস, দ্য প্রাইমারি কজ ইজ এক্সেসিভ বডি ওয়েট, কারণ কি? এক্সেসিভ বডি ওয়েট অ্যান্ড নট এনাফ এক্সারসাইজ, যারা এক্সারসাইজ করে না, ঠিকঠাক ব্যায়াম করে না, শুয়ে বসে থাকে, তাদের এটা বেশি হয়। হ্যাঁ, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসটা কি দেখেন কি বলছে, ইট ইজ দ্য থার্ড মেইন ফর্ম অ্যান্ড অকার্স ওয়েন প্রেগনেন্ট ওম্যান উইথাউট এ প্রিভিয়াস হিস্টোরি অফ ডায়াবেটিস ডেভেলপ হাই ব্লাড সুগার লেভেল। জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস আমরা মিডওয়াইফারিতেও পড়ছি, কি জেস্টেশন অর্থাৎ প্রেগনেন্সি বোঝাচ্ছে এখানে, যে তার আগে কোনো দিন ডায়াবেটিক্স ছিল না, কিন্তু সে যখনই প্রেগনেন্ট হয়ে গেল সাথে সাথে তার ডায়াবেটিক্সটাও হয়ে গেল, তখন সেটাকে আমরা কি বলবো? জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের টাইপগুলো আমরা শিখলাম, এই 3টা টাইপ। এখন আমরা দেখব হচ্ছে কজ, ডায়াবেটিস মেলাইটাসের কজগুলা কি, ঠিক আছে। আমরা প্রথমে দেখব টাইপ 1 ডায়াবেটিক্স, এইভাবে আলাদা টাইপ 1 ডায়াবেটিসের কজ দেখব, তারপরে টাইপ 2। এখন দেখেন আমরা টাইপ 1 যেটা আছে সেইটা দেখব। আমরা ওই যে উপরে বিস্তারিত যেটুক পড়ছি এখানে ওইটুক দিলেই হবে। দেখেন বলছে এটা একটা অটো ইমিউন ডিজিজ, দ্য বডিজ ইমিউন সিস্টেম স্পেসিফিক্যালি অ্যাটাক দ্য সেলস ইন দ্য প্যানক্রিয়াস দ্যাট প্রডিউস ইনসুলিন। আমার ইমিউনিটি সিস্টেমটা প্যানক্রিয়াসের যে বেটা সেল থেকে আমার
ইনসুলিনটা উৎপন্ন হচ্ছে সেখানে অ্যাটাক করে, ঠিক আছে। দেখেন লেখা আছে স্পেসিফিক্যালি অ্যাটাক। এখন আমার দেখেন কজগুলা কি আছে টাইপ 1 এর ক্ষেত্রে। 1 নাম্বার, এ predisposition to develop type 1 diabetes may run in families but genetic causes are much more common for type 2. সো এটাই বলতেছে যে এটা হচ্ছে আমার ফ্যামিলি বা জেনেটিক যে কজ আছে সেগুলা, আর বলছে আর মাচ মোর কমন ফর টাইপ 2। এটা হচ্ছে টাইপ 2 যেটা, সেটা এই জিনগত এবং বংশগত কারণে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসটা আরও বেশি পরিমাণে হয়। টাইপ 1-এর চেয়ে টাইপ 2টা আরও বেশি হচ্ছে জিনগত কারণে সেটা। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস ইনক্লুডিং কমন অ্যান্ড আনভয়েডেবল ভাইরাল ইনফেকশন, ঠিক আছে, কিছু ভাইরাল ইনফেকশন মে বি অলসো কন্ট্রিবিউট টু টাইপ 1 ডায়াবেটিস, কিছু ভাইরাল ইনফেকশনের কারণেও হচ্ছে। এরপরে দেখেন 3 নাম্বার, টাইপ 1 ডায়াবেটিক্স ইজ মোস্ট কমন অ্যামং পিপুল অফ নন হিসপ্যানিক, অর্থাৎ নর্দার্ন ইউরোপিয়ান যারা আছে তাদেরও হয়। সো এখানে কিছু বংশ কিছু গোষ্ঠী বলা আছে, ঠিক আছে, কিছু আমেরিকানদের হয়, ঠিক আছে, এইগুলা। আরেকটা বলছে দেখেন কি, টাইপ 1 ডায়াবেটিক্স ইজ স্লাইটলি মোর কমন দেন ইন ম্যান দেন ওম্যান, অর্থাৎ এই টাইপ 1 ডায়াবেটিসটা পুরুষের বেশি হয়, মহিলাদের চেয়ে এটা পুরুষদের বেশি হচ্ছে, ঠিক আছে, হয়। টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের আমরা কারণগুলা দেখব। টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস কেন হচ্ছে, আচ্ছা আমরা এটুকু পড়ি। দেখেন কি বলছে, টাইপ 2 ডায়াবেটিস হ্যাজ স্ট্রং জেনেটিক লিঙ্কস, ওই যে আমরা উপরে যে পড়লাম জিনগত কারণে। সো টাইপ 2 ডায়াবেটিস টেন্ডস টু রান টু ফ্যামিলিজ, বংশগত, আপনার মার ছিল আপনারও হয়েছে এইরকম, ঠিক আছে। সেভারেল জিনস হ্যাভ বিন লিঙ্ক টু টাইপ ডায়াবেটিস মেলাইটাস, অনেকগুলো জিন এর সাথে জড়িত। মে আর আন্ডার স্টাডি রিলেটেড টাইপ 2 রিস্ক ফ্যাক্টরস, দেখেন কি কি, হাই ব্লাড প্রেশার, 1 নম্বর, যাদের ব্লাড প্রেশার হাই থাকে তাদের ডায়াবেটিস হওয়ার চান্সটাও বেশি থাকে কারণ। 2 নাম্বার, জেস্টেশনাল ডায়াবেটিস, আমরা তো পড়লাম যে দেখেন গিভিং বার্থ টু এ বেবি ওয়েটিং মোর দ্যান 9 পাউন্ড, এবং এমন একটা বাচ্চার জন্ম দিল যার ওজন 9 পাউন্ডের চেয়ে বেশি, জেস্টেশনাল ডায়াবেটিস, ঠিক আছে। হাই ফ্যাট ডায়েট, যারা প্রচুর পরিমাণে ফ্যাট জাতীয় খাবার দাবার খায় তাদের। হাই অ্যালকোহল ইনটেক, সোজা বাংলায় যারা মদ্যপান করে বা মদ খায় তাদের এটা হয়। সেডেন্টারি লাইফস্টাইল, সেডেন্টারি লাইফস্টাইল কি, যারা হচ্ছে ফিজিক্যাল মুভমেন্ট করে না, ঠিক আছে, ইনঅ্যাক্টিভ, শুয়ে বসে থাকে সারাদিন ঘরের ভিতর, তাদের এরকম একটা লাইফস্টাইল থাকলে তাদেরও চান্স বেশি। অবিসিটি, অবিসিটি তো বুঝি যাদের হচ্ছে স্থূলকায় মানে মেদ ভুঁড়ি আছে এরকম, বা বিইং ওভারওয়েট, অতিরিক্ত ওজন যাদের আছে। এজিং, বয়সের ক্ষেত্রে দেখেন ইনক্রিজিং এজ ইজ অ্যান সিগনিফিক্যান্ট রিস্ক ফ্যাক্টর ফর টাইপ 2 ডায়াবেটিস, অর্থাৎ বয়স বাড়াও কিন্তু একটা রিস্ক। দেখেন কি বলছে, রিস্ক বিগেন সিগনিফিক্যান্টলি অ্যাট দ্য এজ কত, 45 বছর থেকে শুরু, রাইজেস কনসিডারেবলি আফটার 65 ইয়ার্স, এটা 65 বছরের পরে আরও বাড়ে, ঠিক আছে। সো এই হলো আমার চলে গেল কজ। আমরা আলাদা আলাদা কজ দেওয়ার চেষ্টা করবো যে টাইপ 1 ডায়াবেটিসের কজ কোনগুলা আর টাইপ 2 ডায়াবেটিসের কজ কোনগুলা, ঠিক আছে। এখন দেখেন ল্যাবরেটরি ইনভেস্টিগেশন অফ ডায়াবেটিস মেলাইটাস, ঠিক আছে, বা ডায়াগনোসিস, কিভাবে বুঝবেন যে ডায়াবেটিস হয়েছে কিনা। প্রথম এবং মাস্ট যেটা র্যান্ডম ব্লাড সুগার, র্যান্ডম ব্লাড গ্লুকোজ, মেইন টেস্ট, ঠিক আছে। সো এটা আমরা জানি যে খাওয়ার আগেও মাপি 2 ঘন্টা আগে এবং খাওয়ার 2 ঘন্টা পরে। দেখেন টেস্ট বলছে র্যান্ডম ব্লাড গ্লুকোজ, ঠিক আছে, এটা আমরা টেস্ট করব। দেখেন ফাস্টিং ব্লাড গ্লুকোজ, অর্থাৎ আমরা খাওয়ার আগে যদি 7-এর 7 বা তার চেয়ে কম যদি পাই, খাওয়ার আগে, সে এখনও ভাত খায় নাই, তার আগেই যদি 7 বা তার চেয়ে কম পাই, সেক্ষেত্রে মিলিমোলস পার লিটার, ঠিক আছে। এবং এখানে গ্রাম পার ডেসিলিটার দিচ্ছে 126 মিলিগ্রাম পার ডেসিলিটার, 126 মিলিগ্রাম বা পার ডেসিলিটার বা তার চেয়ে কম যদি পাই খাওয়ার 2 ঘন্টা আগে টেস্ট করে, তখন আমরা সেটাকে ডায়াবেটিস হিসেবে ধরবো। এবং পোস্ট প্র্যান্ডিয়াল, অর্থাৎ খাওয়ার পরে যেটা, দেখেন 2 আওয়ার্স আফটার মিল, খাওয়ার পরে যেটা, সেটা যদি 11.1 মিলিমোলস পার লিটার তার চেয়ে বেশি পাচ্ছি আমরা ব্লাডে, 11 বা তার চেয়ে বেশি পাইলাম খাওয়ার 2 ঘন্টা পরে, এবং এখানে 200 মিলিগ্রাম পার ডেসিলিটার
বা তার চেয়েও বেশি পাইলাম, সেক্ষেত্রে আমরা কনফার্ম হব যে তার ডায়াবেটিস মেলাইটাস হয়েছে। মাস্ট ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট OGTT, ঠিক আছে, এটাও করা হয় এটা ডিটেক্ট করার জন্য। আমার মেইন টেস্ট কিন্তু এইটাই, এতটুকু আমার মেইন টেস্ট ডায়াবেটিক্সের জন্য, এতটুক দিলে এনাফ। কিন্তু আপনাদের তো আমি বিস্তারিত পড়াবো, এই জন্য আপনাদের পুরাটা জানতে হবে। এখন দেখেন এগুলা কিন্তু MCQতে আসে। ইউরিন এক্সামিনেশন, সুগার, বেনেডিক্ট টেস্ট, একটা MCQতে আসছিল। বেনেডিক্ট টেস্ট কিসের জন্য করা হয়? ডায়াবেটিস মেলাইটাসের জন্য, ঠিক আছে। কিটোন বডি কিন্তু আমরা পাওয়া যায়, দেখেন রোদেরাস টেস্ট টু ডিটেক্ট কিটোন ইউরিয়া। আমি ইউরিয়া মানে তো ইউরিন, যে আমরা ইউরিনের মধ্যে কিটোন বডি পাচ্ছি কিনা সেটা। প্রোটিন কি করব? হিট কোয়াগুলেশন টেস্ট করব। আচ্ছা, এরপরে দেখেন গ্লাইকোসিলেটেড HB টেস্ট, হিমোগ্লোবিন নর্মাল 4 to 6% অফ টোটাল হিমোগ্লোবিন আর গ্লাইকোসাইলেটেড, ঠিক আছে। এরপরে বলছে ইন পোরলি কন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস, যারা কন্ট্রোলে নাই 9% অফ টোটাল হিমোগ্লোবিন মে বি গ্লাইকোসাইলেটেড, ঠিক আছে। আচ্ছা, এই গ্লাইকোসাইলেটেড হচ্ছে আপনার অ্যাটাচমেন্ট অফ কার্বোহাইড্রেট, ঠিক আছে। অ্যাটাচমেন্ট অফ কার্বোহাইড্রেট ব্যাকবোন অফ প্রোটিন থ্রু অ্যান এনজাইম রিয়াকশন, একটা এনজাইম রিয়াকশনের মাধ্যমে কার্বোহাইড্রেটটা অ্যাটাচ হয়ে যায়, ঠিক আছে, সেটা হচ্ছে গ্লাইকোসাইলেটেড। আচ্ছা, এরপরে আরও কিছু আমাদের ইনভেস্টিগেশন আছে, এটা কিন্তু ডেভিডসনের বই থেকে নেওয়া একটা ভালো বই। দেখেন আদার কি আছে, এ ফুল ব্লাড কাউন্ট, যেটা CBC বলি আমরা, কমপ্লিট ব্লাড কাউন্ট, ফাস্টিং লিপিড প্রোফাইল, অর্থাৎ খাওয়ার পূর্বে যে তার মানে কোলেস্টেরল বা লিপিড প্রোফাইলটা দেখা, ব্লাড ইউরিয়া, সেরাম ক্রিয়েটিনিন, সেরাম ইলেকট্রোলাইট। এই হলো আমার ডায়াবেটিস মেলাইটাসের ডায়াগনস্টিক টেস্টগুলা চলে গেল। এখন দেখেন আমার আসছে হচ্ছে ম্যানেজমেন্টে কেস উইথ ডায়াবেটিস মেলাইটাস, কিভাবে একজন ডায়াবেটিস মেলাইটাসের পেশেন্টকে ম্যানেজ করবেন। ডিসেম্বর 2021 সালে আসছে আপনাদের সাপ্লিতে, এবং অক্টোবর 2022-এ যে সাপ্লি হয়েছে BNMCর আন্ডারে, সেই পরীক্ষায় কিন্তু আপনাদের প্রশ্নটা আসছে। আমরা প্রথমে পয়েন্টে চলে যাব। 1 নাম্বার পয়েন্ট, মেডিকেল অ্যাসেসমেন্ট অ্যান্ড ডায়াগনোসিস। দেখেন দ্য ফার্স্ট স্টেপ টু কনফার্ম দ্য ডায়াবেটিস থ্রু ব্লাড টেস্ট মেজারিং ফাস্টিং ব্লাড সুগার লেভেল, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট অ্যান্ড HbA1c লেভেলস, ঠিক আছে। আচ্ছা, এই লেভেলগুলো এবং টেস্টগুলো করে আমরা প্রথমে কনফার্ম হয়ে নিব যে তার ডায়াবেটিস হয়েছে কিনা। গেল 2 নাম্বার, এডুকেশন অ্যান্ড লাইফস্টাইল মডিফিকেশন, তাকে শিক্ষা দেব এবং তার যে লাইফস্টাইল, যে সে অ্যাক্টিভ না, শুয়ে বসে থাকে, যেটা আমরা দেখলাম, সেটা চেঞ্জ করতে হবে। দেখেন প্রোভাইড কম্প্রিহেন্সিভ এডুকেশন, ব্যাপক হারে, কম্প্রিহেন্সিভ মানে ব্যাপকভাবে, অ্যাবাউট ডায়াবেটিস ইনক্লুডিং প্যাথোফিজিওলজি, কারণ ডায়েটারি গাইডলাইন, কি খাবে কি খাবে না, যেমন চিনি জাতীয় খাবার সে খাবে না, এক্সারসাইজ রিকমেন্ডেশন, কোন ধরনের এক্সারসাইজ সে করবে, দ্য ইম্পর্টেন্স অফ ব্লাড সুগার মনিটরিং, এই ব্লাড সুগারটা নিয়মিত মনিটর করার যে গুরুত্ব, সেটাও তাকে বোঝাতে হবে। তারপরে কি, এনশিওর এ ব্যালেন্স অ্যান্ড হেলদি ডায়েট, তার ডায়েটটা হবে ব্যালেন্স এবং হেলদি, এমফাসাইজিং পোর্শন কন্ট্রোল, একটা এমন একটা পোর্শনে থাকবে, অনুপাতে থাকবে যেটা তার কন্ট্রোলে থাকে ডায়াবেটিসটা। তারপরে লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড, যেসব খাদ্য খাবারে হচ্ছে চিনির পরিমাণ কম সেগুলা, হ্যাঁ, গ্লাইসেমিক ইন্ডেক্স যেগুলোর কম, চিনি যেগুলোতে থাকে না, অর্থাৎ গ্লুকোজ যেগুলোতে কম থাকে, সেই ধরনের খাবার খাবে। অ্যাভয়েডিং এক্সেসিভ কনজামশন অফ সুগারি অর হাই কার্বোহাইড্রেট ফুড, অর্থাৎ চিনি জাতীয় খাবার এবং যেসব খাবারে হাই কার্বোহাইড্রেট আছে সেগুলো সে খাবে না, ঠিক আছে। আচ্ছা, প্রমোট রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সে নিয়মিত এক্সারসাইজ করবে, যেটা যেমন ব্রিস্ক ওয়াকিং, মানে অনেক জোরে হাঁটবে না, মানে এটা কি, মানে দৌড়ানো এবং হাঁটার মাঝামাঝি একটা হাঁটা, ঠিক আছে, এরকম একটা হাঁটা, মানে নর্মাল আমরা যেরকম হাঁটি না, হেঁটে হেঁটে যাই, তার চেয়ে একটু ফাস্ট এটা। সুইমিং, সাঁতার কাটা, অ্যান্ড আদার্স ফর্মস অফ এক্সারসাইজ, এবং অন্যান্য এক্সারসাইজ। এনকারেজ স্মোকিং সেজেশন অ্যান্ড মডারেট অ্যালকোহল কনজামশন, তাকে সে যদি সিগারেট খায় সেটা হচ্ছে বাদ দিতে বলতে হবে, এবং অ্যালকোহল যদি খাওয়াই লাগে কমাই দিতে হবে অনেক, ঠিক আছে, বা একদম সম্পূর্ণ বাদ দিলে সেটা আরও বেটার। ব্লাড সুগার মনিটরিং, ব্লাড সুগারটা আমরা দেখব, ব্লাডের সুগারটা দেখেন, ইনস্ট্রাক্ট দ্য পেশেন্ট টু হাউ টু মনিটর
দেয়ার ব্লাড সুগার লেভেল ইউজিং গ্লুকোজ মিটার। গ্লুকোমিটার ডায়াবেটিক্স যেটা দিয়ে দেখে, যে মেশিন দিয়ে গ্লুকোমিটার আমরা জানি কিভাবে মাপতে হয়, সেটা তাকে শিখাই দেওয়া। প্রমোট টার্গেট ফর ফাস্টিং অ্যান্ড পোস্ট মিল গ্লুকোজ লেভেল, আমরা তাকে শিখাই দেবো যে সাতের খাওয়ার আগে সাতের কম আছে, সাতের বেশি হচ্ছে কি না দেখবা, খাওয়ার পরে 11-র বেশি চলে গেল কিনা দেখবা। এগুলো হলো আপনাকে শিখাইতে হবে যে কোনটা বেশি সমস্যা, কোনটা কম থাকলে বেশি সমস্যা, এটা। আবার একদম কমে গেলে কি একটু চিনি খাওয়াই দিলাম, চিনির জল গোলায়, এরকম। হ্যাঁ, তো এইগুলা দেখেন। মেডিকেশন ম্যানেজমেন্ট, আমরা কি মেডিসিন দিতে পারি দেখেন। ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ ডায়াবেটিসের উপর ডিপেন্ড করে ইন্ডিভিজুয়াল সার্কামস্ট্যান্সেস মেডিকেশন মে বি প্রেসক্রাইব, ঠিক আছে। দিস কুড ইনক্লুড ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট, এটা মেটফরমিন মোস্ট ইউজ করা হয়, সদর হসপিটালেও সাপ্লাই থাকে ডায়াবেটিসের জন্য ওরাল ট্যাবলেট মেটফরমিন, ঠিক আছে, মনে রাখবেন। অর মেটফরমিন অর ইনসুলিন, আচ্ছা ইনসুলিন তো আমরা জানি। আচ্ছা, মনিটর মেডিকেশন অ্যাডারেন্স অ্যান্ড অ্যাডজাস্ট ডোজেস অ্যাজ নিডেড বেসড অন ব্লাড সুগার লেভেল, অর্থাৎ আমার অ্যাডজাস্ট করতে হবে, যে পরিমাণে লাগবে সেই পরিমাণেই আমার নিতে হবে, ইনসুলিনটাও তারপর ট্যাবলেটটাও, ঠিক আছে। এরপর দেখেন রেগুলার হেলথ কেয়ার প্রোভাইডার ফলো আপ, আমরা রেগুলার ফলো আপে থাকবো। দেখেন কি বলছে, শিডিউল রেগুলার অ্যাপয়েন্টমেন্ট উইথ হেলথ কেয়ার প্রোভাইডার, আমরা হেলথ কেয়ার প্রোভাইডার একজন ডক্টর বা নার্স, তার সাথে আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট নিব, যে সে মনিটর করে দিবে ব্লাড সুগার লেভেল, তারপরে তার স্বাস্থ্য ওজন পরীক্ষা করবে, দেখবে ডায়েট ঠিক আছে কিনা, ব্যালেন্স বা হেলদি ডায়েট সে নিচ্ছে কিনা, এগুলা। এরপরে 6 নম্বরে ব্লাড প্রেশার অ্যান্ড কোলেস্টেরল কন্ট্রোল। ব্লাড প্রেশার এবং কোলেস্টেরল কন্ট্রোল কি দেখেন, মনিটর ব্লাড প্রেশার অ্যান্ড কোলেস্টেরল লেভেল, আমার যে ব্লাড প্রেশার এবং ব্লাডের যে কোলেস্টেরল লেভেল, আমাদের ব্লাডে কোলেস্টেরল দুইটা, একটা এলডিএল আর একটা এইচডিএল। আমার জন্য এইচডিএল কোলেস্টেরলটা ভালো। যদি বলে কোন কোলেস্টেরলটা আমাদের বডির জন্য ভালো, আপনার উত্তর হবে এইচডিএল। এটা মনে রাখবেন কিভাবে, আপনারা ইউটিউবে যখন ভিডিও দেখেন তখন যে বলেন মানে এইচডি কোয়ালিটিটা ভালো না, ক্লিয়ার বেশি, তো ওইটা মনে রাখবেন যে আমার এইচডিএল এইটা আমার জন্য ভালো, এবং এলডিএল যেটা ওইটা আমাদের জন্য ক্ষতিকর। আচ্ছা, এখন দেখেন কন্ট্রোলিং দোজ ফ্যাক্টর ক্রুশাল ইন প্রিভেন্টিং কমপ্লিকেশন অ্যাসোসিয়েটেড উইথ ডায়াবেটিস, ঠিক আছে। কন্ট্রোলিং, আমার এইসব ফ্যাক্টরগুলো যদি কন্ট্রোল করতে পারি তাহলে এই কমপ্লিকেশনগুলো আমি প্রিভেন্ট করতে পারবো। ডায়াবেটিসের কমপ্লিকেশন, ফুড কেয়ার, মানে পায়ের এক্সট্রা যত্ন নেওয়া। দেখেন এডুকেট দ্য পেশেন্ট অ্যাবাউট ইম্পর্টেন্স অফ ফুড কেয়ার টু প্রিভেন্ট ডায়াবেটিক ফুট আলসার। দেখবেন যে পায়ের নিচে নরম স্যান্ডেল পরতে বলা হয়, একদম নরম, শক্ত স্যান্ডেল পরলে নিচে ঘষা খেয়ে আলসার হয়ে যায়, পরে ঘা হয়ে গেলে কিন্তু একদম মারাত্মক সমস্যা, 2-3 মাসেও কিন্তু এটা শুকায় না, অ্যান্টিবায়োটিক নেওয়া লাগে। দেখেন এটা যেন না হয় তাকে শিখাইতে হবে, নরম স্যান্ডেল পরার জন্য পরামর্শ দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এনকারেজ রেগুলার ইন্সপেকশন অফ দ্য ফিট ফর দ্য এনি সাইন অফ ইনফেকশন অর ইনজুরি। আমরা বলবো যে আপনি পাটা নিজেই চেক করবেন যে কোনো ইনফেকশন বা কোনো ইনজুরি আছে কিনা, ঠিক আছে। 8 নম্বরে দেখেন শিডিউল রেগুলার আই এক্সাম টু মনিটর ফর ডায়াবেটিস রেটিনোপ্যাথি। রেটিনোপ্যাথি হচ্ছে রেটিনা, আমাদের চোখের যে রেটিনা সেটা ড্যামেজ হয়ে যাবে, রেটিনাল নার্ভ ড্যামেজ হয়ে যাবে, ঠিক আছে। ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলি আমরা সেটাকে। তো ডায়াবেটিসের কারণে রেটিনা ড্যামেজ হয়ে যেতে পারে, সেটাকে বলবো আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এইটা হচ্ছে কিনা আমরা চোখটা চেক করবো যে চোখে ঝাপসা দেখছে কিনা। দেখেন কমপ্লিকেশন অ্যাফেক্টিং দ্য আইস, আরও কি বলছে, অলসো স্ট্রেস দ্য ইম্পর্টেন্স অফ রেগুলার ডেন্টাল চেক আপ। অনেক দাঁতেও সমস্যা হয়, চোখেও সমস্যা হয়, ডেন্টাল চেক আপটাও জরুরি। টু প্রিভেন্ট ওরাল হেলথ ইস্যুস, আমি ওরাল হেলথের যেন কোনো ব্যাঘাত না ঘটে সেটার জন্য আমার নিয়মিত চেক আপ করতে হবে। কিডনি ফাংশন মনিটর করতে হবে। দেখেন কি বলছে, মনিটর কিডনি ফাংশন থ্রু রেগুলার টেস্ট। কিডনি ফাংশন টেস্ট 1 নাম্বার, যদি বলে কিডনি ফাংশন টেস্ট করবা কিভাবে, 1 নাম্বার টেস্ট যেটা সেরাম ক্রিয়েটিনিন, এটার পরিমাণ ব্লাডে বেড়ে যাবে। হ্যাঁ, সেরাম ক্রিয়েটিনিনের লেভেলটা বেড়ে যাবে কিডনিতে যদি সমস্যা হয়। আর কি আছে, ইউরিন অ্যালবুমিন যেটা একটা প্রোটিন, ক্রিয়েটিনিন রেশিও টু ডিটেক্ট এনি সাইন অফ ডায়াবেটিক নিউরোপ্যাথি, যেটা বললাম ডায়াবেটিক নিউরোপ্যাথি, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা ডায়াবেটিক নিউরোপ্যাথি হচ্ছে আপনার নার্ভ ড্যামেজ হয়ে যাবে, ডায়াবেটিক্সের কারণে আমার নার্ভ ড্যামেজ হয়ে যাবে, সেটা ডায়াবেটিক নিউরোপ্যাথি। আমি রেটিনোপ্যাথি পড়াইছিলাম উপরে, এটা একটু মিস্টেক হয়ে গেছে। আচ্ছা,
এখন নিউট্রিশন কাউন্সিলিং, তাকে নিউট্রিশন কাউন্সিলিং কিভাবে দেব? প্রোভাইড অনগোয়িং নিউট্রিশনাল গাইডেন্স অ্যান্ড সাপোর্ট, অ্যান্ড তাকে নিউট্রিশনাল যে আমি গাইডলাইন দিব তাকে, সে কীভাবে খাবে, তাকে সাপোর্ট দিব। কনসিডার রেফারেল টু রেজিস্টার্ড ডায়েটিশিয়ান ফর পার্সোনাল ডায়েটারি প্ল্যানিং, আমি একটা রেজিস্টার্ড যে ডায়েট যে স্পেশালিস্ট, হ্যাঁ, যে ডায়েট স্পেশালিস্ট ডক্টর বা যে ডায়েটেটিক্স নিয়ে ভালো জ্ঞান রাখে, তার কাছ থেকে আমরা একটা ডায়েট প্ল্যানিং বানাই নেব। সে কী খাবে, কি না খাবে, তার ডায়াবেটিক্সটা খাওয়ার আগে কতটুক, পরে কতটুক, কোন লেভেলে আছে, এই অনুযায়ী মনে করেন যে আগামী 1 মাসের জন্য একটা ডায়েট প্ল্যান দিয়ে দিল। হ্যাঁ, তো সেইটা ডায়েটিশিয়ানের কাছে যাইতে হবে। ইমোশনাল অ্যান্ড সাইকোলজিক্যাল সাপোর্ট দিব তাকে। কেমন? অ্যাড্রেস অ্যান্ড ইমোশনাল সাইকোলজিক্যাল চ্যালেঞ্জ অ্যাসোসিয়েটেড উইথ ডায়াবেটিস, অফার রিসোর্সেস ফর সাপোর্ট গ্রুপস, তাকে রিসোর্স দিব, আমরা সাপোর্ট দিব। মেন্টাল হেলথ সার্ভিসও দিব যদি প্রয়োজন পড়ে। এমার্জেন্সি প্রিপেয়ারনেস, আমরা এমার্জেন্সির জন্য প্রিপেয়ার থাকবো। দেখেন কি বলছে, এডুকেট দ্য পেশেন্ট হাউ টু ম্যানেজ হাইপোগ্লাইসেমিয়া, একদম যদি কমে যায়, হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায়, গ্লুকোজ যদি ব্লাডে একদম কমে যায়, এবং হাইপারগ্লাইসেমিয়া অর্থাৎ রক্তে চিনির পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ যদি বেড়ে যায়, অ্যান্ড প্রোভাইড গাইডলাইন ফর সিক ইমিডিয়েট মেডিকেল অ্যাটেনশন, তো ইমিডিয়েট মেডিকেল অ্যাটেনশনের জন্য আমরা গাইডলাইন দিব। সো এই হচ্ছে আমাদের এই 12টা পয়েন্ট চলে গেল হচ্ছে আপনার ম্যানেজমেন্ট এ কেস উইথ ডায়াবেটিস মেলাইটাস। এখন দেখেন নার্সিং ইন্টারভেনশন এ পেশেন্ট উইথ ডায়াবেটিস মেলাইটাস, ঠিক আছে, বা নার্সিং ম্যানেজমেন্ট অফ এ পেশেন্ট উইথ ডায়াবেটিস মেলাইটাস। প্রথমে দেখেন কি বলছে, 1 নম্বরে বলছে অ্যাডমিনিস্টার ইনসুলিন অর ওরাল অ্যান্টিডায়াবেটিক ড্রাগ, ফর এক্সাম্পল মেটফরমিন অ্যাজ প্রেসক্রাইবড, এটা আমরা বুঝতেছি। হ্যাভ দ্য পেশেন্ট পার্টিসিপেট ইন সুপারভাইজড এক্সারসাইজ প্রোগ্রাম, অর্থাৎ আমার সুপারভিশন দেখতে হবে, আমি দেখবো যে সে কীভাবে এক্সারসাইজ করতেছে বা এই এক্সারসাইজ প্রোগ্রামে সে অ্যাটেন্ড করবে, পার্টিসিপেট করবে। ট্রিট হাইপোগ্লাইসেমিক রিয়াকশন প্রম্পটলি, প্রাথমিকলি আমার হাইপোগ্লাইসেমিক রিয়াকশনটা ঠিক করতে হবে বাই গিভিং কার্বোহাইড্রেট ইন ফর্ম অফ ফ্রুট জুস, ক্যান্ডি, হানি, আইভি, ডেক্সট্রোজ। যদি কমে যায়, একদম যদি কমে যায়, হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায়, তাহলে আমরা হাইপারগ্লাইসেমিয়া কি, রক্তে চিনির পরিমাণ বেশি, তাহলে যদি আমার একদম হাইপারগ্লাইসেমিয়া মনে করেন 2 বা 3 পাইলাম আমি, তখন কি করব? একটু দেখা যাচ্ছে এইসব বাদ দেন, এই আইভি টাইভি এইসব বাদ দেন। যদি একদম কমে যায় তাহলে কি করবেন? হাতের কাছে কি চিনি আছে না, চিনির একটা গ্লাসে মনে করেন 3-4 চামচ চিনিগুলাই খাওয়াই দিবেন, পেশেন্ট যদি কনসিয়াস থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে খাওয়াই দিবেন সেইটা। আর যদি অ্যাভেলেবেল থাকে যে ফ্রুট জুস, ক্যান্ডি, হানি, মধু, আইভি, ডেক্সট্রোজ, এগুলা দেওয়া হয়। হাইপোগ্লাইসেমিয়ার ক্ষেত্রে ডেক্সট্রোজ দেওয়া হয়, ঠিক আছে। এরপরে 4 নাম্বার, প্রোভাইড ম্যাটিকুলাস স্কিন কেয়ার, এখানে ম্যাটিকুলাস মানে সূক্ষ্ম, হ্যাঁ, এই যে যেটা বললাম পায়ের কথা, স্পেশালি টু দ্য ফিটস অ্যান্ড লেগস, ওই সেই একই কথা, পায়ে এবং আপনার ফিটে নিচের দিকে যাতে কোনো আলসার টালসার না হয় সেদিকে নজর রাখা, ঠিক আছে। আচ্ছা, এখানে বলছে অ্যাসিস্ট দ্য পেশেন্ট টু ডেভেলপ কপিং স্ট্র্যাটেজিস, পেশেন্টকে আমরা অ্যাসিস্ট করব, আপনার অ্যাসিস্ট করব হচ্ছে স্ট্র্যাটেজিগুলা, সে কীভাবে একজনের সাথে আরেকজনের হচ্ছে কোঅপারেট করতে পারে সেগুলো আমরা শিখাবো তাকে, হ্যাঁ, সাহায্য করব, অ্যাসিস্ট করব। এরপর কিপ অ্যাকিউরেট রেকর্ড অফ ভাইটাল সাইন, ওয়েট, ফ্লুইড ইনটেক, ইউরিন আউটপুট, ক্যালোরি ইনটেক, প্রত্যেকটা সহজ কথা আমরা বুঝতেছি যে ভাইটাল সাইনগুলো আমরা রেকর্ড করব অ্যাকুরেটভাবে। এরপরে 7 নম্বরে মনিটর ডায়াবেটিক ইফেক্ট অন কার্ডিওভাস্কুলার, পেরিফেরাল ভাস্কুলার, নার্ভাস সিস্টেমে কোনো ইফেক্ট আছে কিনা সেগুলো দেখব। 8 নাম্বার, অবজার্ভ ফর সাইন অফ ইউরিনারি ট্র্যাক্ট ভ্যাজানাল ইনফেকশন, আমরা এগুলো দেখবো যে তার হচ্ছে কিনা। অ্যান্ড মনিটর দ্য পেশেন্ট ইউরিন ফর প্রোটিন, অর্থাৎ প্রোটিন ইউরিয়া হচ্ছে কিনা, তার ইউরিনের সাথে প্রোটিন যাচ্ছে কিনা। অ্যান আর্লি সাইন অফ নিউরোপ্যাথি, নিউরোপ্যাথি কি, নার্ভ ড্যামেজের হচ্ছে এটা সাইন। রিকমেন্ডেড রেগুলার অপথালমোলজিক এক্সামিনেশন, আমরা চোখে নিয়মিত চোখটাও তার পরীক্ষা করবো, চোখে দেখতে পাচ্ছে কিনা কাছের জিনিস, দূরের জিনিস ঠিকঠাক মতো, সেটা যদি কম দেখতে পাই তাহলে ভিটামিন এ জাতীয় খাবার দিব, একটু ডায়েটে দিয়ে দিলাম, এই আর কি, এমন আর কি ম্যানেজমেন্টগুলো। টিচ দ্য পেশেন্ট হাউ টু কেয়ার অফ স্পিড, তার পাটা সে কীভাবে কেয়ার করবে সেটা আমরা শিখাই দিব। টিচ দ্য ক্লায়েন্ট আর ফ্যামিলি হাউ টু মনিটর পেশেন্ট ডায়েট,
আমরা সেই পেশেন্টকেও শিখাবো এবং তার পরিবারকেও শিখাই দিব যে কীভাবে সে তার কি বলবো ডায়েটটা সে ঠিকঠাক মতো করতে পারে। ঠিক আছে, দেখেন এখানে একটা অ্যারো চিহ্ন দিয়ে সুন্দর করে দেয়া আছে। আমরা যদিও আগে পড়াইছি যে ডায়াবেটিস কখন হবে, 126 মিলিগ্রাম বা তার চেয়ে বেশি হইলে। আর প্রি ডায়াবেটিস হওয়ার আগে যে স্টেজ প্রি ডায়াবেটিক্স মানে প্রায় ডায়াবেটিক্স হয়ে গেছে, তখন কত পাবো আমরা ব্লাডে 100 থেকে 126 পাবো মিলিগ্রাম পার ডেসিলিটার। আর নর্মাল কত, 100 এর নিচে পাবো আমরা 100 মিলিগ্রাম পার ডেসিলিটার। সো এই হলো চলে গেল আমার হচ্ছে নার্সিং ইন্টারভেনশন বা নার্সিং ম্যানেজমেন্ট। আচ্ছা, আমরা ক্লাসের শেষ পর্যায়ে একদম আমরা এখন দেখব হচ্ছে ডায়াবেটিক্স মেলাইটাসের কমপ্লিকেশনগুলো। ঠিক আছে, প্রথমে আপনার আসবে হচ্ছে ডায়াবেটিস কিটো অ্যাসিডিওসিস। কিটো অ্যাসিডিওসিস কি, এটা হয় হচ্ছে আপনার কমপ্লিকেশন হচ্ছে ইনসুলিনটা শর্ট হয়ে যায়, হচ্ছে আপনার একদম 200-র চেয়েও কম। ঠিক আছে, আর ব্লাডের পিএইচটাও আমার 7.35-এর কম হয়ে যায়, সেটা হচ্ছে আমার ডায়াবেটিস কিটো অ্যাসিডিওসিস। ডায়াবেটিস কোমা, হাইপোগ্লাইসেমিক কোমা। হাইপোগ্লাইসেমিক কোমা কি, আমার ইনসুলিনের পরিমাণ এত কমে গেছে সে হচ্ছে কোমাতেই চলে গেছে। সেটা কি, আমরা যদি নর্মাল কোমার কথা বলি, যে কোমাটা কি, যে প্রলংড স্টেট অফ ডিপ আনকনসিয়াসনেস। কোমার ডেফিনেশনটা একদম এক কথা এরকম, প্রলংড স্টেট অফ ডিপ আনকনসিয়াসনেস। দীর্ঘ সময় ধরে আনকনসিয়াস অবস্থায় আছে, দেখা যায় খালি চোখটা খোলা, হাত পা নড়াচড়া কিচ্ছু নাই। ঠিক আছে, খালি সে জীবিত আছে, এইরকম মানে জীবিত থেকেও মৃতর মতো পড়ে থাকবে। হাইপোগ্লাইসেমিক কোমা। ল্যাকটিক অ্যাসিডিওসিসে হচ্ছে আপনার আমার বডিতে হচ্ছে ল্যাকটেটের পরিমাণ বেড়ে যাবে। ল্যাকটিক অ্যাসিডিওসিস হচ্ছে আমার বডিতে ল্যাকটেটের পরিমাণ বাড়বে এবং ব্লাডে পিএইচ লেভেলটা কমে যাবে। ঠিক আছে, এবং এইটা কিন্তু আমরা যেটা বললাম অ্যাকিউট কমপ্লিকেশন, এবং সাথে সাথে যেটা হতে পারে সেটা। এখন ক্রনিক বা দীর্ঘদিন যাবত তার যে সমস্যা সেটা, অর্থাৎ পরবর্তীতে যেগুলো ডেভেলপ করবে সেগুলো হলো ক্রনিক। রেটিনোপ্যাথি, ঠিক আছে, রেটিনাল নার্ভ ড্যামেজ, ক্যাটারাক্ট হবে, ইম্পেয়ার্ড ভিশন, তার হচ্ছে চোখে ঠিকঠাক দেখবে না, ঝাপসা দেখবে, দূরের জিনিস ভালো মতো দেখবে না, সেটা। নিউরোপ্যাথি তো বললাম নার্ভ ড্যামেজ। আচ্ছা, রেনাল ফেইলিওর, কিডনি ফেইল করতে পারে। পেরিফেরাল নিউরোপ্যাথি, তার যে দূরবর্তী যেসব নার্ভ আছে সেগুলা ড্যামেজ হয়ে যাবে। সেন্সরি অর লস অর মোটর উইকনেস, সে তার সেন্সেশন লস করবে এবং মোটর যে ফাংশনগুলো আছে সেগুলো উইক। সেন্সরি লস মানে মনে করেন যে তাকে মারলেন, সে ব্যথা কম পাইল, তার যে সেন্সেশন সেটা কমে যাবে। ঠিক আছে, আবার একদম কমে যাবে না, কিন্তু একটু কমবে। অটো ইমিউনিক নিউরোপ্যাথি, ইমিউনিটি সিস্টেম যে অটোমেটিকলি যেটা ড্যামেজ করে নিউরোপ্যাথি, নার্ভ ড্যামেজ, সেটা। পোস্টারাল হাইপারটেনশনটা কি, এটার আরেক নাম হচ্ছে আপনার অর্থোস্ট্যাটিক হাইপারটেনশন। এটা হচ্ছে শুয়ে থাকলে ব্লাড প্রেশার বেশি, আবার দাঁড়াইলে বা বসলে হচ্ছে ব্লাড প্রেশার কমে যায়। এইটাকে বলতেছি অর্থোস্ট্যাটিক বা পোস্টারাল হাইপারটেনশন। তাহলে কি বললাম, আরেকবার বলি, অর্থোস্ট্যাটিক বা পোস্টারাল হাইপারটেনশন হলো হাইপোটেনশন, সেটা শুয়ে আছেন, আপনার প্রেশার বেশি, কিন্তু আপনি হচ্ছে বসেন বা দাঁড়াই যান, আপনার প্রেশার কমে যাবে, এটা। তারপরে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল প্রবলেম, তার মধ্যে আছে গ্যাস্ট্রোপ্যারেসিস। ঠিক আছে, গ্যাস্ট্রোপ্যারেসিস হচ্ছে আপনার গ্যাস্ট্রিক যে কন্টেন্ট, আমার যে ইন্টেস্টাইনে যে খাবারগুলা বা স্টমাকে যে খাবারগুলা একটা নির্দিষ্ট সময় পরে ফাঁকা হয়ে যায়, স্টুল হয়ে বের হয়ে যায়, এটা আপনার অনেকক্ষণ, এটাকে এক কথায় বলবো হচ্ছে ডিলেড গ্যাস্ট্রিক ইম্পিটিং, অর্থাৎ স্টমাক অনেক দেরিতে খালি হচ্ছে, পেটটা ভরা ভরা লাগবে, তাহলে গ্যাস্ট্রোপ্যারেসিস হচ্ছে আপনার কি, এক কথায় ডিলেড গ্যাস্ট্রিক ইম্পিটিং। ঠিক আছে, অল্টার্ড বাওয়েল হ্যাবিট, তার যে বাওয়েল হ্যাবিট সেটাও পরিবর্তন হয়ে যাবে। ফুড ডিজিজ, আলসার, তার পায়ের মধ্যে আলসার বা ক্ষত হয়ে যাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে কি, আর্থ্রোপ্যাথি। ঠিক আছে, আচ্ছা, আর্থ্রোপ্যাথি হচ্ছে জয়েন্ট ডিজিজ একটা বা আর্থ্রাইটিস। হ্যাঁ, আর্থ্রোপ্যাথি হচ্ছে জয়েন্ট ডিজিজ বা আর্থ্রাইটিস। এরপরে দেখেন ম্যাক্রোভাস্কুলার মধ্যে আছে করোনারি
সার্কুলেশন। করোনারি সার্কুলেশনের মধ্যে আছে মায়োকার্ডিয়াল ইসকেমিয়া বা ইনফ্রাকশন বা হার্ট অ্যাটাক। যেটা হার্ট অ্যাটাক কেন হচ্ছে, আমার হার্টে ঠিকঠাক মতো ব্লাড ফ্লো হচ্ছে না, সেজন্য আমার হার্টটা অ্যাটাক হচ্ছে। দেখেন আমরা ছবি দিয়ে সুন্দর করে দেখাই দিছি, বুঝতে পারবেন হার্ট অ্যাটাক। দেখেন প্রথমে আমার হার্টের কিন্তু নির্দিষ্ট একটা সার্কুলেশন আছে যেটা করোনারি আর্টারি। পাশে দেখেন যে সুন্দর করে দেয়া আছে যে পাশে দেখেন প্লেক ফর্মেশন, চর্বি জমে গেছে এবং চর্বির কারণে ওইখানে দেখেন ব্লাড ক্লট হয়ে গেছে, ব্লাড জমাট বেঁধে গেছে। দেখেন ওখান দিয়ে তো আর ব্লাড যাবে না। সো এই যে কন্ডিশন যে হার্ট নিজেই অক্সিজেনেটেড ব্লাড পাচ্ছে না, বাধাগ্রস্ত হয়ে গেল, ব্লাড নিচে আর আসতে পারতেছে না, করোনারি আর্টারি ব্লাডে হার্টের যে নিজস্ব সার্কুলেশন নিজের লাগে যেটা করোনারি আর্টারি, সেখানে আপনার ব্লাড পৌঁছাচ্ছে না, তখন আমরা সেটাকে বলবো মায়োকার্ডিয়াল ইসকেমিয়া বা হার্ট অ্যাটাক। ঠিক আছে, এরপরে সেরিব্রাল সার্কুলেশন, এটা হচ্ছে আপনার পুরোটা ব্রেনে, হ্যাঁ ব্রেনের সেরিব্রামে, যেটা ট্রানজিয়েন্ট ইসকেমিক স্ট্রোক। ট্রানজিয়েন্ট ইসকেমিক স্ট্রোক বা এটাকে আরেক কথায় বলে না স্ট্রোক করছে কিন্তু মিনি স্ট্রোক, সেইটা ট্রানজিয়েন্ট ইসকেমিক স্ট্রোক হচ্ছে মিনি স্ট্রোক যেটা সেইটা। সো এইটা হচ্ছে আমার মূলত হচ্ছে ব্রেনে হয়। ঠিক আছে, ব্রেনের মধ্যে সেরিব্রাল যে আর্টারি আছে সেখানে রক্ত জমাট বেঁধে যায়। ঠিক আছে, আচ্ছা আমরা এটাও ছবির সাহায্যে আমরা দেখব, তাহলে সুবিধা হবে আমাদের। দেখেন যে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, ওই যে দেখেন সাইডে সুন্দর করে দেওয়া আছে যে কি ব্লাড ক্লট ইন দ্য মিডিল সেরিব্রাল আর্টারি। আমার মিডিলে যে সেরিব্রাল আর্টারি আছে সেটা হচ্ছে ব্লক হয়ে যাবে। দেখেন এই যে সুন্দর করে দেওয়া আছে কালো করে যে ব্লকেজ ইন আর্টারি ব্লক হয়ে কালো হয়ে গেছে, ওখান দিয়ে ব্লাড যাইতে পারতেছে না। হ্যাঁ, এইটা পেরিফেরাল সার্কুলেশন, দূরবর্তী সার্কুলেশনে কি হবে, ক্লাউডিকেশন। ঠিক আছে, ক্লাউডিকেশন হচ্ছে আপনার এটা হচ্ছে মূলত আপনার পায়ে সমস্যা হবে। ঠিক আছে, প্লেক ফর্মেশন হয়, পায়ের ব্লাড ফ্লো ঠিকঠাক হবে না, এটা হচ্ছে হাঁটতে গেলে সমস্যা হবে এবং অবশ হয়ে যাবে, হাঁটতে গেলে সমস্যা হবে এবং অবশ হয়ে যাবে। ঠিক আছে, এটাকে বলতেছি আমরা হচ্ছে ক্লাউডিকেশন, পেরিফেরাল সার্কুলেশনে ক্লাউডিকেশন। দেখেন এই যে আমরা এটাও ছবির সাহায্যে দেখব তাহলে সুবিধা হবে। দেখেন এই যে পায়ের মধ্যে চর্বি জমা হয়ে গেছে, প্লেক ওখান দিয়ে দেখেন ছোট হয়ে গেছে রাস্তা, ব্লাড আসার রাস্তা ছোট হয়ে গেছে, এই জন্য তার এই প্রবলেমটা হচ্ছে। একটা হচ্ছে ইসকেমিয়া। ঠিক আছে, আর একটা হচ্ছে ইসকেমিয়া হচ্ছে ব্লাড সাপ্লাই হবে না টিস্যুতে, যদি ব্লাড সাপ্লাই না হয় সেটা হচ্ছে ইসকেমিয়া, এটা ইসকেমিক স্ট্রোক হতে পারে। ঠিক আছে, এটা কখন হয় যে আমার হচ্ছে স্ট্রোক আবার দুই প্রকার, একটা ইসকেমিক একটা হেমোরেজিক। যখন আমার ব্রেনে কোথাও ব্লক হয়ে যাবে, ব্লাড যাবে না, সেক্ষেত্রে সেটাকে বলবো আমরা ইসকেমিক স্ট্রোক। এবং যদি কোনো ব্লাড ভেসেল যদি ফেটে ওখানে রক্তক্ষরণ হয়ে যায় তখন আমরা সেটাকে বলবো হেমোরেজিক স্ট্রোক। ঠিক আছে, সো এই হলো আমার ডায়াবেটিস মেলাইটাসের কমপ্লিকেশন চলে গেল এবং এখানে আমাদের ক্লাসটাও আজকে শেষ করতেছি। আমি আশা রাখবো যে আপনারা ভালো মতোই বুঝতে পারছেন ক্লাসটা, এবং সেই একই রিকোয়েস্ট, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা নিয়মিত ক্লাস করবেন এবং আপনাদের বন্ধুবান্ধব যারা আছে তাদের কাছেও ক্লাসগুলো শেয়ার করতে পারেন যাতে তারাও হচ্ছে ক্লাসগুলো করতে পারে। সো পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।